আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় সেনাবাহিনীর অভিযানের একটি দৃশ্য। 23 জানুয়ারি মোহাম্মদপুরে রাত 11টা থেকে প্রায় ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্রের সন্ধানে চলে খোঁজ। অভিযান শেষে কিছু ধারালো অস্ত্র উদ্ধার ও 18 জনকে আটকের কথা জানায় সংশ্লিষ্ট আর্মি ক্যাম্প। 2024 সালের আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব এলাকায় মানুষ আইনশৃঙ্খলা নিয়ে সবচেয়ে আতঙ্কে পড়েছিল তার একটি মোহাম্মদপুর। এখানকার মানুষের মধ্যে এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি। যদি আইন শৃঙ্খলাটা একটু ভালো হইতো, ঠিক আছে, মানুষ সুশৃঙ্খলভাবে শান্তিতে থাকতে পারতো। কারণ প্রত্যেকটা অলিতে গলিতে আপনার কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাসী এগুলোতে একেবারে ভরা। আমরা বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারি না, মেয়েরা মুরব্বীরা তারা রাস্তা দিয়ে বের হয়ে যাইতে পারে না। আমরা সরকারের কাছে চাই যে গলিরা যেন নিরাপদ, গলি কি সব জায়গায় যেন নিরাপদ থাকে, এরকম যেন সবসময় অভিযানই চলে, কয়েকদিন পরপরই যেন চলে। নির্বাচন যত ঘনিয়ে আসছে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তত বাড়ছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত বছর শুধু রাজনৈতিক সহিংসতার ফলেই শতাধিক নিহত হয়েছেন। সবশেষ 28 জানুয়ারি শেরপুরে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে নিহত হয়েছেন জামায়াত ইসলামীর নেতা রেজাউল করিম। এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুষছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। ওসমান আলীর হত্যার মাধ্যমে হত্যার সূত্রপাত করা হয়েছে, সিরিজ হত্যাকাণ্ড চলছে। কাজে আমরা মনে করি সরকার এবং নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। অনেক সন্ত্রাসী কিন্তু জামিনে ছাড়া পাচ্ছে, যারা আমাদের কয়েকদিন আগে খুন করেছিল তারা এখন জেল থেকে, আমরা যখন বিচারের জন্য অপেক্ষা করছি তারা ছাড়া পাচ্ছে। তাহলে আমাদের জীবন একটা শঙ্কার মধ্যে রয়েছে। এখানে প্রশাসন তার সঠিক জায়গায় তার কাজ করছে না। আমরা মনে করি যে তারা সিকিউরিটির যে কন্ট্রোল বা সিকিউরিটির জায়গা থেকে বা এই আপকামিং ইলেকশনে ওই জায়গাটা নিশ্চিত করতে পারবে না। এবং এই পরিস্থিতির কারণে আজকে পুলিশের সামনে আমাকে ডিম মেরেছে, পুলিশের সামনে আমাকে আঘাত করেছে। গত বছরের 12 ডিসেম্বর ওসমান হাদিকে ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মারা যান। শুধু হাদি নন, ঢাকায় গত কয়েক মাসে প্রকাশ্যে একাধিক হত্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে আছেন যুবদল নেতাও। বিএনপির এই প্রার্থীও বলছেন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না, এতে প্রার্থীরাও ঝুঁকিতে রয়েছেন। রুল অফ ল ইন প্লেসে নাই, আমরা বারবার বলার পরেও কিন্তু প্রশাসন কার্যকরী যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা যদি প্রার্থীরা সেফ না থাকি তাহলে জনগণ কতটুকু সেফ? এরকম ঘটনা ঘটতে থাকবে তাহলে তো আমরা যথেষ্ট নিরাপত্তার মধ্যে যেতে পারবো না, আর নাগরিকরা তখন স্বাচ্ছন্দ্যে কিন্তু ভোট দিতে যাবে না। তো সেইটা আমাদেরকে এনশিওর করতে হবে, প্রশাসনকে এনশিওর করতে হবে, গভর্নমেন্টকে এনশিওর করতে হবে, নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে। নির্বাচনে আরেকটি বড় শঙ্কার বিষয় হলো অবৈধ অস্ত্র। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জুলাই আগস্ট আন্দোলনের সময় দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও কারাগার থেকে 5,763টি অস্ত্র ও 6 লাখের বেশি গুলি লুট হয়। প্রায় 80% উদ্ধার হলেও এখনও 1,000-এর বেশি অস্ত্রের সন্ধান মেলেনি। একই সময় কারাগার থেকে পালিয়ে যায় 2,240 বন্দী, যাদের মধ্যে শতাধিক ঝুঁকিপূর্ণ ও দণ্ডপ্রাপ্ত আসামি এখনও পলাতক। তবে ভোটের মাঠে এ নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে না বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা। কোনো নিরাপত্তার ঝুঁকি তো নেই, সবাই আশ্বস্ত থাকতে পারে, ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না। আর কেউ যদি ওরকম কিছু করতে চায় সে ছাড় পাবে না। ঠিক আছে, আমরা একেবারে সীমান্ত থেকে শুরু করে আমাদের যে বিজিবি, সেখান থেকে শুরু করে যে অপরাধীরা যেন কিছু করে পালায় না যেতে পারে, আবার কেউ যেন ঢুকে না পড়তে পারে, বা ইলিগাল অস্ত্র নিয়ে যেন ঢুকতে না পারে, তো সেটার ব্যবস্থা তো করেছি। আর দেশের ভিতরে হলেও সর্বোচ্চ যেটা ব্যবস্থা সেটা আমরা নিয়েছি আমাদের সামর্থ্য অনুযায়ী। তবে বাস্তবে এর প্রতিফলন কতটা ঘটবে তাই এখন দেখার বিষয়। জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মীর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধানও জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা বলেছেন। জানিয়েছেন সরকার শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।